স্পিকার, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, টিআইবি সম্প্রতি বলছে যে এই সংসদের সদস্যদের কাছে এই দেশের ব্যাংকগুলোর পাওনা হচ্ছে 11,356 কোটি টাকা। একটা তথ্য দিলাম। দুই হচ্ছে, আমি যেহেতু আইনজীবী, ইলেকশনের আগে সামান্য কিছু টাকা দিয়ে কিভাবে রিশিডিউলিং করা হয় সেটা আমি খুব ভালো করেই জানি, এবং সিআইবির নামটা আসার পরে কিভাবে রিট পিটিশন দাখিল করে সিআইবির নামটা স্টে করে ইলেকশন করে আবারও সেই মানে সুদ দেওয়া বন্ধ করা হয় সেটাও আমরা ভালো বুঝি। মাননীয় স্পিকার, 3 নম্বর পয়েন্ট হচ্ছে মন্দ ঋণের সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম দুর্দশাগ্রস্ত ঋণ, এবং দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ 11 লক্ষ কোটি টাকা, এবং এই 11 লক্ষ কোটি টাকার মধ্যে এই সংসদের কাছে বাংলাদেশে। মাননীয় স্পিকার, এখানে কিন্তু আমরা নির্বাচনের আগেও ঋণ খেলাপিদের বিরুদ্ধে কথা বলেছি, ঋণ খেলাপিদের নমিনেশন দেওয়া হয়েছে। নির্বাচনের পরেও আমি আমার প্রথম অধিবেশনের বক্তব্য এইখানে মাননীয় অনেক সম্মানিত সংসদ সদস্য তাদের কত কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যা আমি উল্লেখ করেছি, তাদের সম্মানিত নাম প্রকাশ করিনি। এখন যেই দল ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে তাদেরকে সংসদে নিয়ে আসে, এটা তো তাদের দায়িত্ব, তাদের উপরে এই দায় চাপায়। এখন যদি সংসদে এতগুলো ঋণ খেলাপি থাকে তাহলে এই সংসদকে তো ঋণ খেলাপিদের সংসদ বলবে, বা সরকার দলীয় লোকেরা যারা মেজরিটি 2/3 মেজরিটি করেছে তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে এসেছে, এটা সাধারণ মানুষ এটা স্বাভাবিকভাবেই বলবে। আর আমরা সংসদকে সার্বভৌম বলতেছি, এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? ফলে মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ থাকবে যে যদি এই ধরনের শব্দ বলা হয়েও থাকে সেটা আসলে এক্সপান্ড হওয়ার মতো কোনো বক্তব্য নয়, বরং যারা ঋণ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিছু বলতে চাচ্ছিলেন। জি জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আপনার কথা 2 মিনিটের মধ্যে শেষ করবেন দয়া করে। তার চাইতেও কম লাগবে মাননীয় স্পিকার। আর দাঁড়াতে চাচ্ছিলাম না। এই মহান জাতীয় সংসদকে, আমরা জাতীয় সংসদের সকল সংসদ সদস্যদেরকে সম্মান প্রদর্শন করা আমাদের উচিত। আমি শুধু ইন্টারপ্রিটেশনটা দেব, কে কি বলেছেন সেটাতে যাব না। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাফি না। নির্বাচনী আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার এবং অন্যান্য বিধিমালায় অনুসারে যারা ঋণ খেলাফি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দে আর ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে না, অবৈধ। নির্বাচিত হয়ে এসছে তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাফি। এখন যদি এখানে কেউ ক্লেম করে যে এই সংসদে ঋণগ্রস্ত ঋণ খেলাফিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এটা কোনো লিগ্যাল ইন্টারপ্রিটেশনের ঠিক না। যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে ব্যাংকের মামলা ছিল, অন্যান্য প্রাইভেট পক্ষের মামলা ছিল, সেগুলো ডিসপোজড অফ হয়ে গেছে ইন দ্য হাইকোর্ট। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সেটা ডিসপোজড অফ হয়ে যায় এবং তাকে লেজিটিমেট ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করা হয়, সে আর ঋণ খেলাপি নয়, এবং তারা এখানে ইলেক্টেড হয়ে এসছে। এখন আমরা কেন বলছি এটা ঋণ খেলাপিদের সংসদ? কেউ কেউ ঋণগ্রস্ত হতে পারে ব্যবসা বাণিজ্য করতে যেয়ে, কিন্তু ঋণ খেলাপি হিসাবে যে এখানে ডিফেম করা হচ্ছে, ইটস এ ডিফেমেটরি স্টেটমেন্ট, ইট শুড বি, আই থিঙ্ক, এক্সপান্সড। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। জনাব ফজলুল হক মিলন, আপনি বোধ দাঁড়িয়েছিলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি যে ব্যাপারে কথা বলতে চাচ্ছি এটা মনে সকলের বক্তব্য হওয়া উচিত। এই সংসদরা সকলেই বলেছেন প্রতিষ্ঠা লগ্নে থেকে যে এই সংসদটা একটা ব্যতিক্রমধর্মী সংসদ। অনেক আন্দোলন সংগ্রামের পরে ত্যাগের বিনিময়ে সর্বজন গ্রহণযোগ্য একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। দেশে বিদেশে সম্মানিত হয়েছে, আমরা সম্মানিত হয়েছি, দেশবাসী সম্মানিত হয়েছে। বিগত অনেকগুলি বছর ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ কলুষিত করা হয়েছে। সেইখানে সংসদের মর্যাদা অন্য যে কোনো সংসদে হচ্ছে আমরা মনে করি অনেক উচ্চে। কিন্তু আমরা যখন বক্তব্য রাখি, দুঃখজনক হলো সত্য, হয়তো খেয়াল করি না, কিন্তু আমরা অনেকেই অবচেতন মনে হোক সচেতন মনে হোক এমন কিছু কথাই সংসদ উচ্চারণ করি যা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, আমাদের বিতর্কিত করে, মর্যাদাকে খাটো করে। আজকের বক্তব্য চলাকালীন মাননীয় সংসদ সদস্য জিনায়দ চায়ের আবু তাহের
উনি এক জায়গায় বলেছেন দাঁড়িয়ে যে ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে। এই যে ঋণ খেলাপিদের এই সংসদ, এই শব্দ কোথা থেকে পেলেন? মাননীয় সদস্য আমার একটু সময় দিবেন। না, এটা জিনাইদা 4 বলেননি। আমি যতটুকু শুনতে পেরেছি এটা রুমিন ফারহানা বলেছিলেন ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে। আমি সরি, জিনাইদা 4 না, আপনি বোধহয় ভুল করছেন। রুমিন ফারহানা বলেছিলেন। কিন্তু কথাটা সকলের, যেই বলুক এই কথাটার প্রেক্ষিতে বলছি। একটা কথা আছে বাংলা ভাষায় মাননীয় স্পিকার, যে বেড়ায় যদি ক্ষেত খায় সেই ক্ষেত টিকানো যায় না। বেড়ায় যদি ক্ষেত খায় সেই ক্ষেত জমিন টিকানো যায় না। এইখানে নির্বাচিত হয়ে নিজের মর্যাদা নিজে হানি করার জন্য, ভুলণ্ঠিত করার জন্য আমরা যদি আত্মঘাতী সমালোচকের আত্মঘাতী কথা বলি, ঋণ খেলাপি হয়ে কে সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারে না, সেইখানে ঋণ খেলাপিদের সংসদ কি করে হয়? আমি অনুরোধ করব আপনি এই শব্দটি এখান থেকে এক্সপান্স করেন এবং ভবিষ্যতে আমরা যাতে বক্তব্য রাখি নিজেদের মান সম্মান হানি এমন কথা যেন অতি উৎসাহীকে না বলি, এই জন্য সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এই চেয়ারগুলোর সম্বন্ধে তখন প্রশ্ন করা হয়েছিল, রেকর্ড খুঁজলে আপনি পাবেন। তখন এই চেয়ারগুলো এত ওজন করা হয়েছে যেন তুলে নিক্ষেপ করা না হয়, সেই জন্য মনে হয় লোহার শিকড় দিয়ে ওইটা বাধা হতো। যাক, সেটা ইতিহাস আমার চেয়ে আমার বিজ্ঞ স্পিকার মহোদয় আরো বেশি জানে। তো এই চেয়ারগুলো এত ওজন, একটু আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঢুকলেন, দেখেন পিছনে পিন, দেখেন সব হাত কেটে ফেলেছে, ধরা যায় না। দেখেন এই চেয়ারগুলো, এই যে সব পিনগুলো ওপেন, প্রত্যেক এমপির হাত কাটা যাচ্ছে। এগুলা নিয়ে একটু দেখার দরকার। আর আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, গত পরশু মাননীয় আমাদের অপোজিট সংসদ সদস্য মাথা নুয়ে আপনাকে বা এই সংসদে আপনার বিষয়ে সকল সংসদ সদস্যের মাথা নুয়ে একটা বিষয় উত্থাপন করেছেন। আপনি বলেছেন আপনি রুলস অফ প্রসিডিউর পড়ে এটা সিদ্ধান্ত দিবেন। এই বিষয়টা একটা সিদ্ধান্ত দেওয়ার দরকার। পৃথিবীর অনেক পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, আপনার সাথেও। তো সেখানে আমরা দেখেছি এই নিয়মটা আছে। সেই নিয়মটা কতদূর ইসলাম পরিপন্থী কিনা এবং আমাদের জাতীয় সংস্কৃতির বিষয়ে কোনো বাধা আছে কিনা, বিষয়ে আপনি সিদ্ধান্ত দেওয়ার মালিক। এই বিষয়টার সিদ্ধান্ত আপনি দিবেন। আর একটি বিষয় হলো, এখানে চেয়ার 300-র উপরে আছে। চেয়ারগুলোর অবস্থা, আমরা যারা 16 বছর এখানে, ম্যাক্সিমাম আর সহকর্মীরা পুলিশের দ্বারা নির্যাতিত, কারো কোমরে নাই, কারো হাতে ব্যথা, কারো পিঠে ব্যথা। এই চেয়ারগুলো বসা, পিছনে গ্যাপ প্রায় 3 ইঞ্চি। যখন এখানে বসা হয় তখন এই গ্যাপটা পূরণের একটা ব্যবস্থা গ্রহণ করার দরকার, কারণ এখানে অনেক ইয়াং এমপি আছেন যারাও বসতে পারেন না এখানে। আর এই চেয়ারগুলোর ওজন দেখেন। এটা করা হয়েছিল আমি জানি, আমি যখন 1991 সালে প্রথম মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে আপনার সাথে এমপি হয়েছিলাম। এই চেয়ারগুলোর সম্বন্ধে তখন প্রশ্ন করা হয়েছিল, রেকর্ড খুঁজলে আপনি পাবেন। তখন এই চেয়ারগুলো এত ওজন করা হয়েছে যেন তুলে নিক্ষেপ করা না হয়, সেই জন্য মনে হয় লোহার শিকড় দিয়ে ওইটা বাধা হতো। যাক, সেটা ইতিহাস আমার চেয়ে আমার বিজ্ঞ স্পিকার মহোদয় আরো বেশি জানে। তো এই চেয়ারগুলো এত ওজন, একটু আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঢুকলেন, দেখেন পিছনে পিন, দেখেন সব হাত কেটে ফেলেছে, ধরা যায় না। দেখেন এই চেয়ারগুলো, এই যে সব পিনগুলো ওপেন, প্রত্যেক এমপির হাত কাটা যাচ্ছে। এগুলা নিয়ে একটু দেখার দরকার। আর আরেকটা বিষয়, মাননীয় শিক্ষামন্ত্রী সংসদে আছে, একটা বিষয় বলবেন, আপনি অলরেডি 2টা বলে ফেলেছেন। আর একটা শেষ, এটা আমার বিষয় না, এটা আপনার সবার, এইখানে 350 জন সংসদ সদস্য সবার জন্য। শিক্ষা মন্ত্রণালয় আমার নির্বাচনী এলাকা না, সব মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকা, প্রাইমারি স্কুল। আমার এখানে 180টার উপরে প্রাইমারি স্কুল, 2টা উপজেলা। প্রাইমারি স্কুলের হেডমাস্টার নেই। 83,500 মামলা নাকি শিক্ষা মন্ত্রণালয়ের এই বিভিন্ন খাতে মামলা দিয়ে রেখেছেন। কোথাও কোনো শিক্ষক নাই, প্রধান শিক্ষক। ধন্যবাদ। দয়া করে আপনি তার থেকে এই বিষয় জেনে নেবেন। আমরা শিক্ষক চাই,
আমরা এই শিক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট অনেক বেশি। অনুগ্রহ করে মামলার জট আপনি সরাবেন কিনা, আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী একটা বিবৃতি। মাননীয় সদস্য, থ্যাংক ইউ। আপনি নোটিশ দেন, শিক্ষামন্ত্রী বরাবর একটা নোটিশ দেন, তখন আমরা বিবেচনা করব। আর মাথা নোয়ানোর ব্যাপারে আমি পরবর্তীকালে জানাবো। বাকি পয়েন্ট অফ অর্ডারে সাধারণত একটা বিষয় হয়, এবং তাও বাজেট সেশনে পয়েন্ট অফ অর্ডার অ্যালাউ করা হয় না। যাই হোক, তবুও আপনাদের একটু বিরতি দেওয়ার জন্যে, রিল্যাক্স করার জন্যে আমি এটি অ্যালাউ করেছি। পরবর্তীকালে মাথা নোয়ানোর ব্যাপারে পরে জানাবো।